যারা রাইটিং টাস্ক নিয়ে প্যারায় আছেন, আমি তাদের বিষয়টা একটু সহজ করে বলি যে আপনারা নাম্বার কিভাবে ওঠাবেন। নাম্বার কিন্তু ওঠানো যায় যদি আপনি কিছু কিছু কৌশল আপনি ব্যবহার করেন। প্রত্যেকটা মডেলে কিছু কৌশল আছে নাম্বার ওঠানোর। স্পিকিং এর আছে, রাইটিং এর আছে, রিডিং এর আছে, লিসনিং এর আছে। তো রাইটিং এর নাম্বারটা কিভাবে আপনি ওঠাবেন? দেখেন, রাইটিং এ আগে মার্কিং ক্রাইটেরিয়া বুঝতে হবে যে কিভাবে তারা মার্কটা দেয়। সো এখানে আপনার লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ ভোকাবুলারির উপরে কিন্তু 25% মার্ক থাকে। আপনাকে বুঝতে হবে যে 25% মার্ক মানে 100-তে প্রায় 25 ভাগ মার্ক এখানেই থাকে। সো আর রাইটিং এ যদি আপনি ভালো ভালো অ্যাডভান্স কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন, বেশি না, মাত্র 15, 16টা, 20টা আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনার লেখা হবে উন্নত মানের। মানে যেটা আসলে সচরাচর যারা লেখে তার চেয়ে অনেক অ্যাডভান্স থাকতে হবে। আপনিও যদি গতানুগতিক লেখা লেখেন, আপনি তো নাম্বার পাবেন না। আপনার লেখার মান তারা কিভাবে নির্ধারণ করবে? আপনাকে দেখবে যে আপনি অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করছেন কিনা। যদি আপনি এই ওয়ার্ডগুলো মিস আউট করে ফেলেন, একটা এসের ভিতরে যদি না দেখতে পাই, আপনাকে একটা সাধারণ স্টুডেন্ট ভেবে নিবে বা সাধারণ একটা আহ ভেবে নিবে যে গতানুগতিক ভাবেই সে লিখে বা সে কিছু জানে না বা ইংলিশে তার নলেজটা খুব কম। তো আপনাকে অনেক সিনোনিম ব্যবহার করতে হবে, একই ওয়ার্ড রিপিট করা যাবে না। মানে আমরা কি করি, একটা ভোকাবুলারি শিখি ওইটাই আমি বারবার ব্যবহার করি, এটা করা যাবে না। এর জন্য দরকার আপনার সিনোনিম। আর এক্সট্রা যেগুলো আসলে ভোকাবুলারির দরকার পড়ে সেইগুলো ব্যবহার করতে হবে, যেগুলো অ্যাডভান্স ওয়ার্ড এর ভেতরে পড়ে। ঠিক আছে? বা মোর সিলেবল যুক্ত যেসব ওয়ার্ড আছে সেগুলা। সো আমি দেখাবো যে রাইটিং টেস্ট 2 এর জন্য 60টি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি। ঠিক আছে? এর ভিতরে আপনাকে শুধু ভোকাবুলারি জানলেই হবে না, এর বাংলা অর্থ জানতে হবে ভালো করে, যাতে আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। আর কি করতে হবে যে সিনোনিম ব্যবহার করতে হবে, কারণ একই ওয়ার্ড আপনি আবার রিপিট করতে পারবেন না বা করার দরকার নাই, তাহলে নাম্বার কমে যাবে। আর আপনাকে কিছু, মানে আপনি এই ওয়ার্ডগুলো ভুলে যাবেন বা অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি মেক সেন্টেন্স না করেন বা বাক্য তৈরি না করেন। ঠিক আছে? আর একটা মেক সেন্টেন্স করে ওটার অর্থ আপনাকে বুঝতে হবে। সো এই 4টা বিষয় যদি আমরা বা এই 3টা বিষয় আমরা যদি করতে পারি, তাহলে কি হবে? আমাদের রাইটিং এর যেই আপনার যে আজকের লেভেল আছে এটার চেয়ে অনেক অনেক বেশি আপনি মার্কস আনতে পারবেন। ঠিক আছে? আপনি আজকে যেরকম লেখেন, আমি কথা দিচ্ছি আপনি আবার এই সব ভোকাবুলারি দিয়ে আপনি একটা এসে লিখবেন এবং দেখবেন যে এর পরবর্তীতে ম্যাজিক্যালি বা ড্রামাটিক্যালি আপনার নাম্বারটা ইনক্রিজ হয়েছে। ওকে? সো ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ সব। মানে আমি আবারও বলছি যে ভোকাবুলারিতে আপনি জোর দেন। ঠিক আছে? সবচেয়ে বেশি গুরুত্ব দেন ভোকাবুলারিতে যদি আপনি ভালো স্কোর করতে চান। আচ্ছা, তো যদি ভিডিওটা দেখতে পারেন সম্পূর্ণ তাহলে দেখেন, যদি না সময় থাকে তাহলে শেয়ার করে রাখেন, পরবর্তীতে দেখবেন। এখন দেখেন, আমি বিষয়টা বলি যেটা আসলে আমি প্রত্যেকটা ভেঙে ভেঙে বলি যে কিভাবে এটা কাজ করছে। 1 নম্বর দেখেন যে মোর ওভার, তদুপরি, মোর ওভার। সো এর সিনোনিম কি? ফার্দার মোর বা ইন অ্যাডিশন। তো মোর ওভার আপনি একবার ইউজ করলেন, এরপরে আপনি কি করবেন? আবার মোর ওভার ইউজ করবেন না, ফার্দার মোর বা ইন অ্যাডিশন ইউজ করেন। তাহলে এটা দিয়ে একটা বাক্য আপনি তৈরি করেন যাতে করে এটা আপনার শেখা হয়ে যায়। যেমন আপনি বলতে পারেন যে মোর ওভার টেকনোলজি হ্যাজ মেড কমিউনিকেশন ফাস্টার। তদুপরি প্রযুক্তি যোগাযোগকে আরো দ্রুত করেছে। তো মোর ওভারটা আসলে একটা বাক্য শুরুতে ব্যবহার করতে হয়। ঠিক আছে? মানে অতিরিক্ত তথ্য যোগ করতে গেলে এটা আপনি ব্যবহার করতে পারেন। তাহলে মোর ওভার দিয়ে আপনি যে কোনো একটা সেন্টেন্স তৈরি করেন, অসুবিধা নাই। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপ, অ্যাজ এ রেজাল্ট অথবা দেয়ার ফর ব্যবহার করতে পারেন সিনোনিম হিসেবে। সেন্টেন্সটা কি? যে হি ডিডেন্ট স্টাডি, কনসিকুয়েন্টলি হি ফেইল দ্য এক্সাম। তাহলে এটা কখন ব্যবহার করতে হবে? ফলস্বরূপ, কোনো কিছুর ফলস্বরূপ দেখাতে গেলে আমরা এটা ব্যবহার করতে পারি। তাহলে এটা কোথায় ব্যবহার হচ্ছে? মাঝখানে। তাহলে হি ডিডেন্ট স্টাডি যার কারণে কি বা যার ফলে কি, যার ফলস্বরূপ সে এক্সামে ফেল করেছে, সে পড়াশোনা করেনি, ফলে সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। আচ্ছা, ইন কন্ট্রাস্ট, বিপরীতে। তাহলে অন দ্য আদার হ্যান্ড অথবা কনভার্সলি। তাহলে আমরা বলতে পারি ইন কন্ট্রাস্ট টু আরবান এরিয়াজ, রুরাল রিজিয়নস হ্যাভ ফিউয়ার ফ্যাসিলিটিস। শহর অঞ্চলের তুলনায় গ্রাম অঞ্চলের সুবিধা কম। তাহলে ইন কন্ট্রাস্ট মানে কখন ব্যবহার করতে হয়? বিপরীতে, কোনো কিছুর বিপরীতে বোঝাতে। অথবা অন দ্য আদার হ্যান্ড অথবা কনভার্সলি ব্যবহার করতে পারেন। আচ্ছা, সিগনিফিক্যান্ট হচ্ছে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য, ইম্পর্টেন্ট বা মিনিংফুল ব্যবহার করতে পারেন। আচ্ছা, ইনএভয়েডেবল হচ্ছে অপরিহার্য, আনএভয়েডেবল বা সার্টেইন বলতে পারেন। আচ্ছা, পার্সপেক্টিভ হচ্ছে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ অথবা আউটলুক বলতে পারেন। ফ্রম এ স্টুডেন্টস পার্সপেক্টিভ এক্সামস আর স্ট্রেসফুল। তাহলে একজন শিক্ষার্থীর দৃষ্টিকোণ থেকে, কোনো কিছু কারোর দৃষ্টিকোণ থেকে, কারো ভিউ থেকে যদি দেখাতে চান, আপনি পার্সপেক্টিভ ইউজ করবেন।
বা পয়েন্ট অফ ভিউ বা আউটলুক বলতে পারেন। জাস্টিফাই হচ্ছে ন্যায়সঙ্গত প্রমাণ করা। আচ্ছা, তারপরে কি ওয়াইড স্প্রেড হচ্ছে আপনার বিস্তৃত, অর্থাৎ কমন বা এক্সটেন্সিভ বলতে পারেন। মোবাইল ফোন ইউজ কি হচ্ছে ইজ ওয়াইড স্প্রেড ইভেন ইন রুরাল এরিয়াস। গ্রাম অঞ্চলেও মোবাইল ব্যবহারের বিস্তার রয়েছে। কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত, তাহলে ডিবেটেবল বা ডিসপিউটেড বলতে পারেন। তারপরে কি আছে ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এখানে যেই ওয়ার্ড গুলো বা ভোকাবুলারি গুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আপনি জেনে রাখবেন এবং এর ভিতর থেকে আপনি ইয়ে অনুযায়ী আপনার কোয়েশ্চেন অনুযায়ী আপনি 15-20টা ব্যবহার করবেন, দেখবেন যে আপনার স্কোরটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো এরকম ভিডিও আসলে যারা পেতে চান, ঠিক আছে, অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। লাইক না দিলে আসলে আমি উৎসাহিত হব না বা উৎসাহ পাবো না, যার ফলে কিন্তু ক্লাস বা ভিডিও আসবে না। ঠিক আছে, যারা আসলে একদম নতুন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন আর শেষ পর্যন্ত আইএলটিএস এর শেষ পর্যন্ত বা আপনার জার্নি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আমার নতুন পুরাতন সব ভিডিওগুলো দেখবেন। আপনি নিজেই কিন্তু নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন ঘরে বসে। ঠিক আছে, আর যারা খুবই দুর্বল আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমার কোর্স ডিটেলস এর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আপনারা যদি লাইক কমেন্টস না করেন তাহলে কিন্তু এরকম ভিডিও আসবে না। এরপরে দেখেন যে ড্রব্যাক হচ্ছে অসুবিধা, এনহ্যান্স হচ্ছে উন্নত করা, তাহলে ইমপ্রুভ বা বুস্ট বলতে পারেন। অ্যালোকেট হচ্ছে বন্টন করা, আপনি বলতে পারেন ডিস্ট্রিবিউট সাইন বলতে পারেন। অ্যাক্সেস হচ্ছে প্রবেশাধিকার বা সুবিধা পাওয়া, তাহলে এন্ট্রি বা অ্যাভেলেবিলিটি বলতে পারেন। মেনি পিপল ল্যাক অ্যাক্সেস টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, অনেকেই পরিষ্কার পানির সুবিধা থেকে বঞ্চিত। কন্ট্রিবিউট হচ্ছে অবদান রাখা, অ্যাড বা অ্যাসিস্ট। এভরিওয়ান মাস্ট কন্ট্রিবিউট টু সলভিং এনভায়রনমেন্টাল ইস্যু, পরিবেশগত সমস্যা সমাধানে সবাইকে অবগত বা অবদান রাখতে হবে। আচ্ছা, মেইনটেইন রক্ষা করা বা ধরে রাখা, প্রিজার্ভ বা কন্টিনিউ বলতে পারেন। মেইনটেইন, প্রিজার্ভ বা কন্টিনিউ। রেগুলেট হচ্ছে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল অথবা ম্যানেজ। এরপরে কি আছে অ্যাবান্ডান্ট হচ্ছে প্রচুর পরিমাণে, প্লেন্টিফুল, অ্যাম্পেল। সাস্টেনেবিলিটি হচ্ছে আপনার টেকসই উন্নয়ন, ডিউরেবিলিটি, লং টার্ম ভ্যালিডিটি। তারপরে কি আছে মিটিগেট হচ্ছে লাঘব করা, রিডিউস, অ্যালিভিয়েট। আচ্ছা, এরপরে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে অবকাঠামো। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে অবকাঠামো, ফ্রেমওয়ার্ক, ফ্যাসিলিটিস। তারপর কি আছে আনডাউটলি হচ্ছে আপনার নিঃসন্দেহে, সার্টেনলি, ক্লিয়ারলি। ইনইকুয়ালিটি হচ্ছে অসমতা, তাহলে ইকোনমিক ইনইকুয়ালিটি ইজ এ সিরিয়াস ইস্যু ইন মেনি সোসাইটিজ, অর্থনৈতিক অসমতা অনেক সমাজে একটি গুরুতর সমস্যা। প্রমোট হচ্ছে প্রচার, এনকারেজ বা সাপোর্ট, দ্য গভর্নমেন্ট শুড প্রমোট রিনিউয়েবল এনার্জি। প্রায়োরিটি অগ্রাধিকার, প্রিফারেন্স বা ফার্স্ট কনসার্ন, হেলথ কেয়ার শুড বি এ টপ প্রায়োরিটি ফর দ্য গভর্নমেন্ট, তাহলে স্বাস্থ্যসেবা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। ইমপ্লিমেন্ট আছে, ভায়াবল আছে, ডিপ্রাইভড আছে বঞ্চিত। আপনারা একটু আমাকে পজ করে দেখতে পারেন, আপনারা নোটস করে রাখতে পারেন এগুলা। ইনোভেশন হচ্ছে নবীনতা, আর ডাইভার্স বৈচিত্র্যময়। স্কারসিটি হচ্ছে অভাব। আপনার সব পড়া লাগবে না, আমি মানে বাছাই করে এখানে দিয়েছি, বুঝছেন, যেগুলো দিয়েছি এর বাইরে পড়ার দরকার নেই, ইউজ করার দরকার নেই। আপনি বাদ বাকি সিম্পল ওয়ার্ড দিয়ে লেখেন, বাট এইগুলো আপনি ঢোকানোর চেষ্টা করেন। 15-20টা আপনি ঢুকাই দিবেন, ঠিক আছে। পটেনশিয়াল সম্ভাবনা, কন্টেইন হচ্ছে দমন করা, সীমাবদ্ধ, কন্ট্রোল বা রেস্ট্রেইন। তারপরে কি আছে অ্যাডিকুয়েট হচ্ছে যথেষ্ট, থ্রেট হচ্ছে হুমকি, এনকারেজ হচ্ছে উৎসাহিত করা, এক্সেসিভ হচ্ছে অতিরিক্ত, রেস্ট্রিকশন হচ্ছে নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা, ইভ্যালুয়েট হচ্ছে মূল্যায়ন করা, অ্যাসেস বা এক্সামাইন, ইনএভিটেবল হচ্ছে অপরিহার্য। আচ্ছা, বার্ডেন হচ্ছে বোঝা, ডিমান্ড চাহিদা, নিড বা রিকোয়ারমেন্ট বলা যেতে পারে। অল্টারনেটিভ হচ্ছে বিকল্প। কন্টামিনেট হচ্ছে দূষিত করা। মেজার ব্যবস্থা বা পদক্ষেপ। অব্লিগেশন দায়িত্ব বা কর্তব্য। ইনফ্লুয়েন্স প্রভাব ফেলা। জাস্টিফিকেশন ন্যায়সঙ্গত কারণ।
দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর ভায়োলেন্স, তাহলে এই যে সেন্টেন্স গুলো আপনি নিজে নিজে পড়বেন, আবার নিজে থেকে চাইলে অন্য একটা সেন্টেন্স আপনি বানিয়ে লিখতে পারেন, নিজে নিজের মতো বানানোর চেষ্টা করুন, কারণ ওয়ার্ড বা ভোকাবুলারি ভুলে যাবেন যদি আপনি সেন্টেন্স মেক না করেন। ঠিক আছে, সেন্টেন্স মেক করা শিখতে হবে। অবিসিটি স্থূলতা, তারপর আরবানাইজেশন নগরায়ন, প্রসপারিটি হচ্ছে সমৃদ্ধি, প্রভার্টি হচ্ছে দারিদ্র্য, রিলায়েবল হচ্ছে নির্ভরযোগ্য, ডিসিপ্লিন হচ্ছে শৃঙ্খলা অর্ডার বা কন্ট্রোল, অ্যাওয়ারনেস সচেতনতা, প্রোডাক্টিভিটি উৎপাদন ক্ষমতা, কারিকুলাম পাঠ্যক্রম, কারিকুলাম কি পাঠ্যক্রম, স্টেবিলিটি হচ্ছে স্থিতিশীলতা, ব্যালেন্স বা সিকিউরিটি, পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর ইকোনমিক গ্রোথ, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করে। তাহলে এই যে ওয়ার্ড বা ভোকাবুলারি গুলো আছে এগুলো আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, এর ভিতর থেকে মনে করে করে 15-20টি আপনি লেখার অভ্যাস করবেন, আর এগুলো সেন্টেন্স সহ পড়লে আপনার আর কখনো দ্বিতীয়বার দেখা লাগবে না। সেন্টেন্স তৈরি করেন, সেন্টেন্স তৈরি করেন, কাজে দিবে। সেন্টেন্স সহ না শিখলে আসলে ভুলে যাবেন। সো আমি কি শিখালাম? ভোকাবুলারি, সিনোনিম, সেন্টেন্স অ্যান্ড বাংলা মিনিং সহ করবেন, ঠিক আছে? তাহলে এগুলো মনে থাকবে, ব্যবহার করতে পারবেন, আপনার এসে আরো সুন্দর হয়ে উঠবে, অ্যাডভান্স হয়ে উঠবে, ঠিক আছে? তো আমি আবারও বলবো, যারা আসলে খুবই দুর্বল আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন, আর যারা মোটামুটি বোঝেন তাহলে আমার ইউটিউবটা দেখলেই হবে, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ফেসবুক ফলো করবেন। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আর কোন বিষয়ে ভিডিও তৈরি করতে পারি অবশ্যই আমাকে একটু সাজেস্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।